তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ ভীষণ জরুরি। কারণ তোমরা কি কি নিয়ে হলে যাবে, খাতার রিপ্রেজেন্ট কেমন হবে, খাতায় কোথায় মার্জিন দেবে, কোথায় রোল নাম্বার বসাবে, কোথায় রেজিস্ট্রেশন নাম্বার বসাবে, পরীক্ষার রুটিনটা কি আছে, কলম তার সঙ্গে কি হোয়াইটনার ব্যবহার করা যাবে, হাইলাইটার ব্যবহার করা যাবে কি, রং পেন্সিল ব্যবহার করা যাবে কি, কি জলের বোতল নিতে হবে, বাড়িতে যে কোনো একটা বোর্ড আছে ওই বোর্ডটা নিয়ে পরীক্ষা দিতে যেতে পারবে কি, সঙ্গে কি কি নিয়ে যেতে হবে আর কি কি নিয়ে যাবে না, কি কি নিয়ে গেলে মহাবিপদ, তোমার খাতা বাতিল হয়ে যেতে পারে, তুমি 3 বছরের জন্য সাসপেন্ড হয়ে যেতে পারো। খাতাটা কিভাবে সাজালে 100তে 100 পাওয়া যায়, যাবতীয় তথ্য এক ভিডিওতে। তাই এই ভিডিওটি তোমার জন্য ভীষণ জরুরি এবং তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দারুণ করে দেখো। আমি প্রত্যেকটা বলবো এবং ভিডিওগ্রাফির মাধ্যমে খাতা, অরিজিনাল খাতা তোমাদের দেখিয়ে দেখিয়ে কিভাবে মার্জিন টানবে, মার্জিন কেন এতটা রাখবে, কি জন্য, ওই মার্জিনের মধ্যে কারা কারা লিখবে, তুমি শুধু লিখবে না অন্য কারোর কাজ আছে, সব জানাবো। সমস্ত তথ্যটা আজকে জানতে পারবে। যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। যারা গার্ডিয়ানরা দেখছেন তাদের জন্য বলছি, অবশ্যই আপনার ছেলে মেয়েকে এই ভিডিওটা ভীষণ করে দেখান। সোমবার তোমাদের প্রথম যে বাংলা পরীক্ষা, হলে গিয়ে কোনো সমস্যা হবে না। আসি নাম্বার 1। প্রথমত তুমি আমার দিকে তাকাও। এই যে একটা পেনের খাপ থেকে আমি পেনটাকে বার করব, করে আমি লিখবো, নো, এই নতুন পেনটা 2-1বার বাড়িতে লেখো, না হলে নতুন পেন কিন্তু পরীক্ষার হলে চলবে না ঠিকঠাক। তাহলে তুমি বাড়ি থেকে কটা পেন নিয়ে যাবে? কমপক্ষে 2টি ব্ল্যাক, 2টি ব্লু। পেনের ঝামেলা মিটে গেল। তুমি বোর্ড নেবে, কি বোর্ড? এই দেখো, এই বোর্ড, অর্থাৎ এপাশ ওপাশ দেখা যায়, সাদা। এই বোর্ড নেবে, এখানে কোনো দাগ থাকলে চলবে না, আর এর উপরে কোনো পেপার কিচ্ছু চলবে না। বোর্ডের সমস্যা মিটে গেল। এই জলের বোতলটা চলবে না, স্টিকার, সাদা যে জলের বোতল এপাশ ওপাশ দেখা যায় সেই জলের বোতল তুমি নেবে। গেল। কোন রকম ভাবে এই যে হোয়াইটনার ব্যবহার করবে না। তোমার একটা বদভ্যাস আছে, তুমি ফ্রেশ খাতাতে প্রচুর হোয়াইটনার দিতে, হোয়াইটনার ব্যবহার করবে না পরীক্ষার হলে। হোয়াইটনার, এই হাইলাইটার চলবে না। কোনো রেড কালারের পেন চলবে না। ব্লু এবং ব্ল্যাক দিয়ে তুমি কোটেশন করবে, কোটেশন লাইনগুলো লিখবে এবং ব্লু দিয়ে আনসার করবে। দাগ নম্বরগুলো তুমি ব্ল্যাক এবং ফার্স্ট পেজ তুমি ব্ল্যাক দিয়ে পরিপূর্ণ করতে পারো, সেখানে ব্লু দিয়ে করলেও অসুবিধা নেই। এবার আসবো তুমি কি কি নিয়ে যাবে বাড়ি থেকে। পেন, উড পেন্সিল। এখন উড পেন্সিলটা কেন আমি এক প্রসঙ্গে বলে দিই। তুমি যখন মার্জিন টানবে খাতাতে, তখন দেখবে ব্ল্যাক বা ব্লু কালি দিয়ে যখন দুটো পেজ টানা হয়ে যাবে, কালি ঝরতে পারে। তাই কালি ছড়িয়ে ছিটিয়ে যাতে না যায়, নিশ্চিন্তে তুমি উড পেন্সিল দিয়েও কিন্তু মার্জিন টানতে পারো, কোনো সমস্যা নেই। এবং মার্জিনটা কিভাবে দেবে আমি খাতাতে দেখাবো যখন, তখন তুমি দেখবে, আমি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাবো। মার্জিন টানাটা কিন্তু খুব জরুরি ভালোভাবে। এবার আসবো তাহলে কি কি তুমি নেবে। একটি বোর্ড, 2টি ব্ল্যাক এবং 2টি ব্লু পেন, একটি উড পেন্সিল, সেই সঙ্গে অবশ্যই অ্যাডমিট কার্ড অরিজিনাল, সেই সঙ্গে রেজিস্ট্রেশন কার্ড অরিজিনাল। আমি তোমাকে এখানে বলবো ওই রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ডটা জাস্ট জেরক্স করে 1 কপি বাড়িতে রেখে যাবে। গেল। তুমি পরীক্ষার হলে নেবে না কোনগুলো? নেবে না কোন স্মার্ট ওয়াচ, ওই যে কাটা ঘড়ি, অ্যানালগ ঘড়ি, ওই ঘড়ি নেবে। কোনো মোবাইল যেন কাছে না থাকে, কোনো ইলেকট্রনিক্স গেজেট যেন না থাকে, কানে একটা হেডফোন দিয়ে নো, চলবে না। তাহলে 3 বছরের জন্য তুমি সাসপেন্ড হয়ে যাবে। ধরা যদি পড়েছো, বিপদ কিন্তু মহা বিপদ, এই জায়গায় লক্ষ্য রাখবে। তাই কোনো রকম সেই রিস্ক নেবে না কিন্তু। আর তুমি যখন হলে ঢুকবে তখন একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হবে, তোমার সেখানে ব্যাগ রেখে দিতে হবে। ব্যাগ নিয়ে পরীক্ষার হলে
যাওয়া যাবে না। এখন অনেকের প্রশ্ন হবে, স্যার আমাকে কি চেক করে? হ্যাঁ, সেই নির্দেশই আছে, তোমাকে চেক করেই ভেতরে ঢোকানো হবে। সেই স্কুল টিচার যারা, যে স্কুলে তোমার পড়ছে সেই স্কুলের টিচারে তোমাকে চেক করবেন। মেয়ে হলে ম্যামরা, ছেলে হলে স্যারেরা। সেখানে পুলিশ থাকবে। তোমার যদি কোনো হেল্প লাগে তুমি স্যার বা ম্যাম বা পুলিশদের বলবে, তারা নিঃসন্দেহে তোমার জন্য একদম ওই দিন হেল্প করার জন্য উদ্গ্রীব থাকবেনই। কোনো রকম সমস্যা তোমার হবে না। তুমি যখন হলে ঢুকবে, ঢোকার পর তুমি সিট নাম্বার খুঁজবে, যখন অ্যাডমিট থেকে বারবার অ্যাডমিট কার্ড বের করে একবার রোল একবার নাম্বার দেখবে না। তুমি যখন বাড়ি থেকে যাবে, দরকার হয় তুমি একটা ছোট কাগজে কিংবা হাতে সুন্দর করে রোল আর নাম্বারটা এখানে লিখে নেবে। তাহলে বারবার করে আর অ্যাডমিট ড্যামেজ হওয়ার চান্স থাকবে না, হাতে ঘাম লাগবে না, টেনশন ফিল করতে হবে। তারপরেও যদি তুমি কোনো কারণে তোমার ঘর সিট নাম্বার খুঁজে না পাও, তুমি এক কর্নারে দাঁড়িয়ে যাবে, ওই স্কুলের যারা দেখবেন স্যারেরা সমস্ত দেখভাল করছে তাদের কোনো এক স্যারের কাছে গিয়ে বলবে বা ম্যামের কাছে বলবে যে আমি আমার ঘর সিট নাম্বার খুঁজে পাইনি, এই হচ্ছে আমার অ্যাডমিট। তারা তোমাকে যথোপযুক্ত ব্যবস্থা করে দেবেন, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। এবার বলি, কেউ বাই চান্স হলে গেলে দেখলে রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে আসতে ভুলে গেছো, টেনশন করবে না। বাড়ির ফোন নাম্বারটা মুখস্থ রাখবে এবং যিনি দায়িত্বে আছেন, যিনি তোমার ঘরে গার্ড দিতে আসবেন, তার কাছে তোমার বাড়ির কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে। দায়িত্ব তাদের বাড়ি থেকে অভিভাবকদের কল করিয়ে সেটা নিয়ে আসা। তোমার পরীক্ষা তার জন্য বাতিল হবে না। তবে সাবধান, বাড়ি থেকে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ডটা যেন নিয়ে যাওয়া হয়, সেই হ্যাপাটা যেন না নিতে হয়। তাহলে কি কি নেবে আর কি কি নেবে না আমি সেটা বললাম। একদম এই সময়টা নিজেকে থিতু করবে পরীক্ষার জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়, মাথায় রাখবে। কিন্তু অনেক অনেক সময় অনেকে অসৎ উপায় অবলম্বন করবে বলে দারুণ রেডি হয়েছিল, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ওই অসৎ উপায় অবলম্বন করার মানসিকতা থাকাতে সে মুখস্থ জিনিস, তার রেডি জিনিস সে লিখতে পারছে না। এটা যেন না হয় তোমার জন্য। পাশের কেউ বিব্রত বোধ করুক সেটাও যেন না হয়, তুমি যেন কোনো রকম সমস্যায় না পড়ো, সেই জন্যই আমি এই এতগুলো কথা তোমাকে বলছি, কোনো ভয় ধরানোর জন্য নয়। পরীক্ষার প্রশ্নপত্র যথেষ্ট ইজি হবে, কোনো সমস্যা নেই, তুমি ভালো পরীক্ষা দেবে। এখন আমি বলবো যে তুমি খাতাতে কিভাবে রিপ্রেজেন্ট করবে সেই মার্জিন, আর তার সঙ্গে তোমাদের কোন দিন কি পরীক্ষা সেই রুটিনটাও আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো সেই জায়গা থেকে তুমি এবার ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নাও যে খাতা কিভাবে সাজাবে, মার্জিনটা কিভাবে দেবে, কিভাবে তুমি লিখলে 100-তে 100 পেতে পারো। অনেকের প্রশ্ন থাকে, স্যার একটি প্রশ্নের 1+1+3 তাহলে আমি কিভাবে লিখব, বা একটি প্রশ্নের 1+2 আমি কিভাবে লিখব। আমি সমস্তটা তোমাদের খাতাতে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এই একটা পেজ লুটশিট নিয়েছি, মনে করো এটা পরীক্ষার খাতা। সেখানে দেখো আমি কিভাবে মার্জিন টেনেছি। এখানে মার্জিন দেখো, ওপরে একটা মার্জিন টেনেছি বড়, এপাশে একটা মার্জিন টেনেছি বেশ বড়, আর এই পাশে দেখো ছোট মার্জিন টেনেছি। মার্জিনটা চতুর্দিক দিতে হবে এবং নিচেও। এবার তোমাদের প্রশ্ন হবে, স্যার আমি চতুর্দিকে মার্জিন দেব কেন? দেখো, একটি প্রশ্নের যখন 1+2 দুটো পার্ট থাকে, ধরো তুমি প্যারাগ্রাফ দিয়ে কোন একটি প্রশ্নের উত্তর দুটো পার্টে করছো, ধরো সেই প্রশ্নের মান 1+2, তাহলে সেই দাগ নম্বরটা আমি ধরে নিলাম 3 দাগ, বাংলার ক্ষেত্রে 3 দাগ, গল্প থেকে করছো 3.1, তার আবার 3.1.1 যদি হয়, তো আমি এখানে 3.1.1 বসে নিলাম, নিয়ে তার দুটো পার্ট আছে ধরো, তাহলে প্রথম অংশ ব্ল্যাক কালিতে তুমি লিখছো, তারপরে তার উত্তর লেখা হয়ে গেলে তুমি লিখছো শেষাংশ। এবার ব্লু দিয়ে সেই উত্তরগুলো যখন করছো, এইবার মাথায় রাখবে যে স্যার যখন খাতা দেখবেন, পরীক্ষক যখন তোমার খাতাটা মূল্যায়ন করবেন, তখন এই একের জন্য কত পাচ্ছে সেটা তোমার এখানে বসাবেন, আর এই শেষাংশের কত, দুইয়ের মধ্যে তুমি কত পাচ্ছ সেটাই পার্ট মার্কিংটা এখানে বসানো হয়। এই দুটো যোগ করে যে টোটাল মার্কসটা সেটা এখানে বসানো হয়। তাহলে তোমরা এতদিন কি দেখেছো যে এই 3-এর মধ্যে বা এই 5-এর মধ্যে তুমি কত পেয়েছো, 3 বা 4 বা 5 সেটা একেবারে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু খাতা দেখার সময় পার্ট মার্কিং করতে হয়। সেই পার্ট মার্কিং এর জন্য এই মূল বিষয়।
এই গেল তোমাদের খাতার মার্জিনের বিষয়, অর্থাৎ প্রত্যেকটা খাতায় এই চতুর্দিকে মার্জিন দেবে, তবে ডান পাশে ছোট, আর এ পাশে স্টিলের স্কেল যতটা চওড়া কমপক্ষে সেটা দিও, তাহলে তোমার মার্জিনটা সমাপ্ত হবে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমি লিখতে লিখতে কোনো কারণে যদি আমার এরকম একটা পেজ উল্টে চলে যায়, যে আমি এই মাঝখানের পেজটা এমন ভাবে তুলেছি এইখানে আমার লেখাই হয়ে ওঠেনি, আমি এইখানে চলে এসেছি, তখন তুমি কি করবে জানো, এই জায়গাটা থেকে এই রকম একটা দাগ দেবে, দিয়ে এখানে কি লিখবে, পিটিও, ওকে, প্লিজ টার্ন ওভার, আবার এখান থেকে লিখে পিটিও, তাহলে দেখবে স্যার সেখানে চলে যাবেন। তাই ওটা একটু মাথায় রেখো। এবার আসছি যে তুমি পিটিও গুলো আর কোথায় কোথায় দেবে, ধরো কোন একটা প্রশ্ন এইখানে সমাপ্ত হলো না, পরের পেজে তোমাকে যেতে হচ্ছে, তাহলে নিশ্চয়ই সেখানে দেবে পিটিও, গেল। আর মাথায় রাখবে এই মার্জিনে মূল দাগটা দেবে, আর সাব দাগ বা তার পরের দাগ এই যে প্যারার ভাঁজ আর এখানে দেবে। কেন, এই মূল দাগে মূলত নাম্বারিং করা হয়, যে তুমি কত পাচ্ছ সেই নাম্বারিংটা করা হয়, রেড কালার দিয়ে পরীক্ষক সেটা করেন, কাজে সেখানে যেন তার বিব্রত না হতে হয়। এবার বাংলা পরীক্ষার জন্য আমি বলবো, তোমরা এমসিকিউ এর জন্য একদম ধরে এমসিকিউ পার্ট যখন হবে, তখন শুধু বাংলা কেন, জীবন বিজ্ঞান বাদে সব সাবজেক্টে তুমি দাগ নম্বরটা বসালে, এক দাগ, তার 1.1, 1.2, 1.3, 1.4 এরকম ফাঁকা ফাঁকা করে আগে দাগ নাম্বার বসিয়ে নেবে। এবার এইটাকে একটা প্যারার ভাঁজ তো দেওয়া হলো। এবার দেখো এই প্যারার ভাঁজের পরের থেকে এর উত্তর ধরো ক হলো, ক বলে সেই উত্তরটা লিখে তারপর দাঁড়িয়ে দেবে, একদম পূর্ণ বাক্যে লিখবে না। এবং 3 যদি তুমি না পারো, 4 যদি না পারো, দাগ নাম্বার পড়ে থাকুক, তোমার এটার উত্তর যদি খ হয় তো তুমি খ বসালে, লিখে দাঁড়ি। এবার দেখা গেল 3 পারলে না, 4 পাচ্ছ, 4-এর উত্তর ধরো গ হলো, তাহলে গ লিখে দাঁড়ি। এখানে আমি একটা কথা বলবো, যে তুমি যখন 15 মিনিট কোয়েশ্চেন দেখবে, সেখানে তুমি হাতে এরকম একটা পেন্সিল ধরে নেবে, পেন্সিলটা খুব কাজে লাগবে মার্জিনের ক্ষেত্রে এবং এখানে প্রশ্ন ক্ষেত্রে। ধরে নাও এইটা হচ্ছে আমার প্রশ্ন, তো এই প্রশ্নের একটা প্রশ্ন আমি পড়লাম, পড়ার পর দেখলাম এর উত্তরটা হচ্ছে এই, তুমি সেই উত্তরের পাশে এরকম একটা ছোট্ট বিন্দু দিয়ে রেখে দেবে, কোনো রকম প্রশ্নে দাগাবে না, তাহলে তুমি দেখবে 15 মিনিটের মধ্যে তোমার এমসিকিউ গুলো সব উত্তর উঠে আসছে। এবার তুমি যখন উত্তর করবে তখন এরকম প্রথমে দাগ নম্বর বসিয়ে নিলে, নেওয়ার পর দেখবে এর ক, এর খ, এর গ আর মাথা ঘামাতে হচ্ছে না, একেবারে উত্তরগুলো হয়ে যাচ্ছে, যেটা বাকি ছিল সেইটা একবার পড়ে নাও, তাহলে ওই 15 মিনিটটাও তোমার কাজে লেগে যাবে। 15 মিনিট কিন্তু অনেকটা সময়, এবং তুমি যদি ওই 15 মিনিট শুধু ব্রড কোয়েশ্চেন সব দেখে দেখে সময় নষ্ট করো, তুমি টিক মারো না কোনগুলো কোনগুলো দরকার হয়, ব্রড পরে তুমি দেখে নিতে পারবে। এবার তুমি যেন কখনো এরম করো না যে আমি প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে পেছনে চলে গেলাম রচনা কমন আছে কিনা আগে দেখি। আরে রচনাতে 10 থাকে, খুব ভালো লিখলে তুমি 10-এ 10 পাবে, যদি খারাপ লেখো 4-5 পাবে, তাহলে তো আরো 80 নম্বর আছে, তুমি 80 নম্বরটা খারাপ করবে কেন? তাই আমি বলবো অবভিয়াসলি এমসিকিউ গুলো ওই সময় এরকম পুটুলি, এর ক হবে, এর খ হবে, এর গ হবে করে নাও না, কিচ্ছু অসুবিধা নেই, কিন্তু সেটার জন্য বড় কোনো দাগ না হয়, তুমি এমন ভাবে সেটা তুমি বুঝে যাও। তারপরে যখন এই প্রশ্নটার উত্তর এরকম কয় লেখা হয়ে যাবে, তখন তুমি দাগ নম্বরে টিক মেরে দেবে, যে দাগ হয়ে গেলে যে কোশ্চেন পেপার ক্লিয়ার। তাহলে এমসিকিউ কিভাবে উত্তর লিখবে, অনলি আনসার। এবার বলি এসএ কিউ। এই এসএ কিউ এর ক্ষেত্রে একটা বড় সমস্যা সবার রয়েছে, এখানে একটু দেখে নাও কিভাবে এসএ কিউ উত্তর করবে। দেখো আমি এসএ কিউ এর একটা প্রশ্ন নিয়ে নিই, যে 2.1.2 পুলিশ সেজে হরিদা কি করেছিল, এই প্রশ্নটা যদি হয় তাহলে তুমি উত্তর, তোমাদের একটা প্রশ্ন থাকে স্যার এই এসএ কিউতে আমি কবির নাম বা রচয়িতার নাম, গল্পের নাম বা কবিতার নাম, প্রবন্ধের নাম লিখবো, সেই প্রশ্নের উত্তরের জন্য আমি এটা বার করলাম। তুমি এর উত্তরটুকু কোনটুকু লিখবে দেখে নাও। দেখো প্রশ্নর উত্তর যখন এসএ কিউতে আসলে তার দাগ নম্বর কত, 2 দাগ, তার কত 2.1, তার প্রশ্নের দাগ নম্বর ছিল 2.1.2, এই দাগ নম্বরগুলো স্পষ্ট দেবে। এইবার দেখো ওখানে প্রশ্ন ছিল পুলিশ সেজে হরিদা, তা আমি কিভাবে লিখবো, এইটুকু লিখবে। দেখো আমি সেখানে কবি লেখকের নাম বা গল্প রচয়িতার নাম এবং গল্পের নাম লিখছি কিনা দেখো, এই দেখো আমি লিখছি পুলিশ সেজে হরিদা দয়াল বাবুর
লিচু বাগানে, দেখো এখানে যে দাগ ছিল না, আমি বলেছিলাম এর পরে ওপাশে আর যাবো না, লিখবো না, এটা কিন্তু আমার মার্জিন। এখানে কিন্তু ওই যে চতুর্দিকের মার্জিনের কথা বলছি, সেই মার্জিন কিন্তু। লিচু বাগানে স্কুলের 4টি ছেলেকে ধরে মাস্টার মহাশয়ের লিখি, মহাশয়ের কাছ থেকে, এইবার আমি ওইটুকু ব্ল্যাক কালি লিখবো, 8 আনা ঘুষ নিয়েছিলেন। ব্যাস, 20টি শব্দের মধ্যে আমার উত্তর লেখা কমপ্লিট। এইবার পরের যে প্রশ্নটি থাকবে তার দাগ নম্বরটা ধরো 2.1.3। আমি এর উত্তরটা এবার করব, দেখি এর উত্তরটা কি হয়। আমি সেই প্রশ্নপাঠে চলে গেলাম, সেই প্রশ্নপাঠ আগে দেখে নি কি প্রশ্ন চলেছে। 2.1.3, 2.1.3-এ কি আছে, এই জানোয়ারটাকে ওয়াশ করার দরকার নেই বড়বাবু, জানোয়ার বলতে কাকে বোঝানো হয়েছে। তাহলে আমি এই প্রশ্নের উত্তর কতটুকু লিখতে পারি সেটা একবার একটুখানি দেখে নিলে তোমাদের কিন্তু খুব সহজ হবে, সোজা হবে। আমি যদি এইটা লিখি যে ব্ল্যাক কালি দিয়ে পথের দাবি কোট করলাম, এইবার ব্লুতে চলে আসলাম, রচনাংশে ব্যবহৃত উদ্ধৃতাংশে, দেখো এই লাইনটা যেহেতু রয়েছে আমি ওর পাশে গেলাম না, যেহেতু এটা আমার মার্জিন রয়েছে ওই পাশে একটা উদ্ধৃতাংশে, দেখো এইবার কি কোটেশনে রাখলাম, জানো আর এটাকে কোট করলাম, বলতে এই যে কাটতে যদি হয় পেটের উপর দিয়ে সেরকম ঘিঞ্জি পাকাবে না, এরকম ঘিঞ্জি পাকাবে না, কিন্তু আমাদেরকে কাটতে হলো, আমি দুটো পেটের উপর দাগ দিয়ে দিলাম। গিরিশ মহাপাত্রকে বোঝানো হয়েছে। ব্যাস, এই হচ্ছে তোমাদের উত্তর। আমি কি কাল লেখা কোন রচনার অংশ লিখছি, না লিখলেও চলবে। এবং তুমি দেখো কোন একটা জায়গায় হয়তো থাকলো হরিদা সব থেকে বেশি ইনকাম করেছিলেন কোন বহুরূপীর সাজসেজে, তা তুমি হয়তো লিখলে বাইজি, তখন তুমি লিখতে পারো সুবোধ ঘোষের বহুরূপী গল্পে কেন্দ্রীয় চরিত্র হরিদা বাইজির সাজসেজে সব থেকে বেশি ইনকাম করেছিলেন, তখন তুমি লিখতে পারো, কারণ তোমার তো 20টি শব্দ। কাজে এটা কিন্তু ভীষণ করে মাথায় রেখো, এই জায়গাটা কিন্তু কখনো ছেড়ো না। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে এমসিকিউ এসএকিউ কিভাবে লিখবে ক্লিয়ার হলো। এখন আমরা যাব প্রথমাংশ, দ্বিতীয়াংশ, তৃতীয়াংশ কিভাবে করব ব্রড কোশ্চেন্স এর ক্ষেত্রে বাংলায়। দেখো আমি তোমাদের একটি হারিয়ে যাওয়া কালি কলম থেকে প্রশ্ন, সেটা নিয়ে আমি একটু উত্তর লিখে দেখাচ্ছি। ধরো এটা হারিয়ে যাওয়া কালি কলম যখন তোমার 6 দাগ, 5 মার্কসের জন্য আমি গেলাম 6 দাগ, তো 6 দাগের প্রশ্ন রয়েছে জন্ম নিল ফাউন্টেন পেন, সেখানে প্রশ্ন রয়েছে ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন, তার জন্ম বৃত্তান্ত লেখো 1+4। তাহলে আমি প্রথমেই প্যারার ভাঁজটাকে দিয়ে রেখেছি, এই যে প্যারার ভাঁজে আমি ব্ল্যাক দিয়ে আগে কি লিখবো, প্রথমাংশ। কিন্তু দাগ নম্বরের ক্ষেত্রে এখানে কিন্তু দাগ নম্বর দুটো, 6-এর ধরো এটা 6.1, তো আমি প্রথমাংশ লিখে নিলাম,
একটা আন্ডারলাইন করে দিলাম বা ডবল দাগ করে দিলাম। ওকে, এখন প্রথমে আছে ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন, তাহলে আমি তার নিচে পয়েন্ট করতে পারি আবিষ্কারক। ওকে, এইবার আমি ব্লু কালি দিয়ে লিখতে পারি যে ফাউন্টেন পেন আবিষ্কার করেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান। আমি এটাকে ব্ল্যাক কালি দিয়ে লিখলাম, লুইস অ্যাডসন ওয়াটারম্যান। দাঁড়ি, এইবার প্রশ্ন হচ্ছে পরের পার্ট, যে ফাউন্টেন পেন কিভাবে আবিষ্কার হলো, অর্থাৎ জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত লেখো। তাহলে শেষাংশ আমি পয়েন্ট করে নিলাম, দুটো পার্ট যেহেতু 1+4, যদি 3টে পার্ট থাকতো তাহলে এখানে দ্বিতীয়াংশ করতাম, তারপরে শেষাংশ করতাম। এখন আমরা পয়েন্ট করে নিলাম জন্ম বৃত্তান্ত। ওকে, এখন আমি এখান থেকে এইভাবে শুরু করতে পারি যে শ্রীপান্থ রচিত ব্ল্যাক কালি দিয়ে হারিয়ে যাওয়া কালি কলম, এটাকে কোট করব ব্ল্যাক কালি। তারপরে আমার যে এখানে যে দাগ আছে, এই যে ওই পাশের মার্জিন, তার পাশে যাব না, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে ফাউন্টেন পেন আবিষ্কারের কাহিনী বর্ণিত হয়েছে। দাঁড়িয়ে দিলাম, এবার লিখলাম প্রবন্ধ অনুসরণে, একটা কমা দিলাম, মার্কিন ব্যবসায়ী আমি ব্ল্যাক কালি দিয়ে লিখলাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান, এরপরে ব্যবসায়িক, দেখো এটা আমার কেমন লাগছে, আমি কেটে দিলাম, ব্যবসায়িক চুক্তিপত্র করতে গিয়ে কালি পড়ে যায় ইত্যাদি 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 দিয়ে তুমি শেষ করলে। এই যে আমি গোটা গোটা লিখছি, কোনো জায়গায় কেটে গেলে আমি ঘিঞ্জি পাকাচ্ছি না, পেটের পর দুটো দাগ দিচ্ছি, প্রথম অংশ শেষাংশ করে লিখছি, তাহলে ব্ল্যাক ব্লু কালি ব্যবহার করছি, তাহলে তোমার দারুণ একটা নাম্বার আসবে, এটা মাথায় রেখো। এবার আমি একটা জায়গায় বলবো তোমাদের বঙ্গানুবাদ, এইখানে কিন্তু একটা দারুণ বিষয় রয়ে গেছে। সেখানে আমি যদি বঙ্গানুবাদের দাগ নম্বর ধরি, তাহলে সেই জায়গা থেকে বঙ্গানুবাদের দাগ নম্বর কিভাবে আসে একটুখানি দেখে নি। সবার শেষ 11 দাগে হচ্ছে প্রবন্ধ রচনা, তার আগে 10 দাগে প্রতিবেদন, সংলাপ অথবা প্রতিবেদন, 9 দাগে এসে বঙ্গানুবাদ। আমি দাগ নম্বর প্রথমে বসালাম যে 9 দাগ। দেখো 9 দাগের যখন বঙ্গানুবাদ করবে কটা লাইন সেটা দেখে নেবে, 4টি লাইন। সেই 4টি লাইনের তুমি এইভাবে করবে, প্রথম লাইন। ওকে, কেন আমি এটা অনেক স্টুডেন্টের ক্ষেত্রে একটা সমস্যা হয়, সবার ক্ষেত্রেই প্রথম লাইন দ্বিতীয় লাইন করতে হবে না, অনেক আছে 4টে লাইন দেওয়া আছে, 2টো লাইন পাচ্ছে আর 2টো লাইন পাচ্ছে না।
এই প্রথম লাইনের বঙ্গানুবাদটা তুমি এখানে বসিয়ে দিলে উত্তরটা। আবার যখন দ্বিতীয় লাইন হলো তখন দ্বিতীয় লাইন বলে হেডিং করে তুমি তার লাইনটা দিলে। এতে সুবিধা হয় কি পরীক্ষকের, দেখা গেল যে তুমি দুটো লাইন পারলে, তৃতীয় লাইনটা আর পারলে না। আমি ধরে নিলাম 4টে লাইনের মধ্যে তৃতীয় লাইনটা আর তুমি পারলে না, কিন্তু চতুর্থ লাইনটা তুমি পেরেছো। তাহলে তুমি তৃতীয় লাইন ফাঁকা রেখে দিলে, প্রথম লাইনটা লিখে দিলে, দ্বিতীয় লাইন লিখলে, তৃতীয় লাইন, চতুর্থ লাইন। কিন্তু তৃতীয় লাইন যখন তুমি পারলে না, ফাঁকা রাখলে, এটা যদি তুমি একসঙ্গে লিখতে, লাইন না করে, তাহলে প্রথম লাইন লিখতে, তারপরে দ্বিতীয় লাইন লিখতে, তারপরে তৃতীয় লাইন না লিখে চতুর্থ লাইনে লিখে দিতে। তাহলে কি হতো, তোমার তৃতীয় লাইন ওর মধ্যে কিন্তু আটকে যেত। ফলে প্রথম লাইন ঠিক হয়েছে, উনি টিক মারলেন, দ্বিতীয় লাইন ঠিক হয়েছে, টিক মারলেন, তৃতীয় লাইন ঠিক 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 লাইন ঠিক হলে মারলেন না, যদি এখানে তোমার না হয় তাহলে উনি কিছু দিলেন না, চতুর্থ লাইন টিক মারলেন, তাহলে তুমি 3 পেলে, 3 নাম্বারিং করতে তার সুবিধা হয়ে গেল। এই যে একটা সুবিধা, এটা কিন্তু বঙ্গানুবাদের ক্ষেত্রে রয়েছে। তাই আজকে বাংলার ক্ষেত্রে যে কাজগুলো বললাম এইগুলো তুমি অ্যাপ্লাই করো। আর একটা আমি কাজ বলবো, এই কাজটা তোমাকে একটুখানি করতে হবে। তুমি যখন সংলাপ অথবা প্রতিবেদন রচনা করবে তখন অবভিয়াসলি মাথায় রাখবে যে সংলাপ যখন লিখবে, সেই সংলাপের চরিত্রগুলো যখন লিখবে তখন আমি তোমাকে একদম ধরে দেখিয়ে দিই। এই যে দেখো সংলাপ, আমি যদি সংলাপে যাই তাহলে দাগ নম্বর হচ্ছে 10 দাগ, তার 10.1। তুমি অনেকে এইরকম হয় যে সংলাপের বিষয়টা এখানে লিখে নেয়, তাহলে তুমি এখানে সংলাপের বিষয় এটা একটু লিখে নিতে পারো, যে দ্রব্য মূল্য বৃদ্ধি, আমি ধরে নিলাম দ্রব্য মূল্য বৃদ্ধি। ওকে, এবার তুমি আর একটা কাজ করে নিতে পারো, চরিত্র। এখন তুমি এর তলে একটা আন্ডারলাইন করতে পারো, এর তলে একটা আন্ডারলাইন করতে পারো। এখন দেখা গেল চরিত্র, প্রথম চরিত্র, তুমি তার নামটা লিখলে ধরো রাজু। আর একটা হয়তো দ্বিতীয় চরিত্র, দুই বন্ধুর মধ্যে দিয়েছে, দ্বিতীয় চরিত্র, বা প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু বলেও তুমি লিখতে পারো যদি বন্ধুর মধ্যে দেয়। ধরো তুমি লিখলে রাজু আর সঞ্জু। ওকে, এইবার তুমি যখন লেখা শুরু করবে তখন ঠিক এইভাবে লিখবে। দেখো এই প্যারার ভাসটাকে দেখো, তাহলে এই প্যারার ভাসের এই জায়গায় যেন কোলনগুলো আসে, অর্থাৎ একটু বোল্ড করে লিখলে রাজু, আবার পরের চরিত্র যখন আসবে সঞ্জু। এটা মাথায় রেখো যে কোনো রকম ভাবে এই কোলনের জায়গাগুলো যেন ঠিক থাকে, যে আমি এখান থেকে লেখা স্টার্ট করেছি আর এই লেখাগুলো এই পাশে আর যাবে না, এই লেখাগুলো হবে এইভাবেই, এই লেখাগুলো হবে এই যে এইভাবে, পরের চরিত্র পরের চরিত্র এইভাবে। এবং সংলাপ বা প্রতিবেদন লেখার সময় এটা তোমাকে নজর রাখতে হবে। আবার প্রতিবেদন যখন তুমি লিখবে, ধরো আমি কেউ প্রতিবেদন এটা না মানে সংলাপ না লিখে প্রতিবেদন লিখছে, তখন 10 তার 10.2। এবার মাথায় রাখো প্রতিবেদন যখন লিখবে, ধরো দিল যে রক্তদান শিবির, তা আমি প্রথমে এই যে প্যারার ভাস মাথায় রাখো, আর এদিকের যে আমি মার্জিন না, এই পাশের এই পেজের মার্জিন, ওই পেজের মার্জিন না, সেইটুকুকে মিডিল করে নেব, নিয়ে এর মধ্যে আমি একটু বোল্ড করে লিখব যে নেতাজি সংঘের দিয়েছে যে তোমাদের এলাকার একটি রক্তদান শিবির, তা আমি লিখলাম নেতাজি সংঘের উদ্যোগে রক্তদান শিবির। দেখবে তুমি কোনো পেপার বা কিছু যখন দেখবে তখন দেখবে এরকম বোল্ড করে হেডলাইন করা থাকে, তখন এই রক্তদান শিবিরটা আরো একটু টেনে দেবে, এই জায়গা থেকে এইটুকুর মধ্যে রাখবে, দেখতে সুন্দর লাগলো। এইবার তুমি কি করবে, এর থেকে একটু ছোট হ্যান্ডরাইটিং এখানে চলে এসে লিখবে নিজস্ব
সংবাদ দাতা, আমার যেমন চাঁদপাড়া, আমি চাঁদপাড়া লিখলাম 10ই ফেব্রুয়ারি। সাল লেখার প্রয়োজন নেই, কিন্তু এখানে মাথায় রাখবে এই ব্ল্যাক কালি দিয়ে যেটুকু লিখছো সেখানেই যেন আমি একটু ধরাতে পারি, এখানে এক লাইনে বা একটা দুটো ওয়ার্ড ধরে জন্য। তারপর ব্লু কালিতে চলে আসলে নিজের হ্যান্ড রাইটিং এ প্রতি বছরের মতো এবছরও নেতাজি সঙ্গের উদ্যোগে সাড়ম্বরে পালিত হলো রক্তদান শিবির। দাঁড়িয়ে এবার যদি তুমি যেটা লিখবে সেটা লিখে যাবে পর 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 করে এরকম সুন্দর করে, ঠিক আছে? মাথায় রাখবে এই বোল্ড করা এই জিনিসগুলো যদি তোমার ভালো লাগে, মানে এক্সামিনার পছন্দ করেন, তাহলে তোমার নাম্বার পেতে খুব সুবিধা হবে। এটা কিন্তু তুমি মাথায় রেখে দেবে। এবার আমি প্রথমে দেখো একটা রাউন্ড দিয়ে লেখা রয়েছে, যেটা কি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তার নিচে লেখা আছে দেখো মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2000-এর পরে ডট ডট, এই 2000-এর পরে আমি এখানে এক্স এক্স দিয়েছি, এখানে তোমরা 25 লিখবে 25। ওকে, তারপর একটু নিচে আসো, এসে দেখো প্রথমে শুরু হয়েছে সাবজেক্ট। অনেকে কিন্তু ভুল করে এখানে নাম লিখে ফেলো, না সাবজেক্ট লিখতে হবে। ধরো প্রথম দিন বাংলা, তাহলে তুমি বাংলা লিখবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার আমি পরীক্ষার এই সাবজেক্টটা কি ইংরেজিতে লিখবো না বাংলায় লিখবো? তোমার ইচ্ছা, তুমি বাংলাও লিখতে পারো, তুমি ইংরেজিতেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরেই দেখো যে তোমার পেপার আছে, ওখানে যাবে না, তোমাদের এখন ওটা নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন থাকে না, তা থাকবে না। তারপরে তুমি দেখো দ্বিতীয় লাইনে প্রথমে রয়েছে নেম। এখানে কিন্তু মাথায় রাখবে যে অনেকে সাবজেক্টের জায়গায় কিন্তু নেম লিখে ফেলো। এখানে নেম যখন থাকবে মানে নাম, তখন তুমি তোমার অ্যাডমিট কার্ড দেখে যে নামটা আছে সেই নামটাই লিখবে। কোনো রকম ভাবে অন্য কোনো নাম নেওয়ার চেষ্টা করো না। আমি একটা ধরো অ্যাডমিট কার্ডের অংশ দেখাচ্ছি, যে এখানে ধরো এই অ্যাডমিট কার্ডে একটা নাম লেখা আছে, তোমরা সেই নামটাই লিখবে একদম ধরে, কোনো রকম এক্সট্রা কিচ্ছু লিখবে না, কিন্তু নাম যেখানে যা তোমার অ্যাডমিট কার্ডে তোমার নাম যেটা আছে সেটাই লিখবে। এবার তুমি চলে এসো, পরে দেখো রোল আছে। তো তোমরা অ্যাডমিট কার্ডে গিয়ে দেখো এক জায়গায় রোল, তারপরে ওই লাইন ধরে আছে নাম্বার। এইটা কিন্তু সবাই গুলিয়ে ফেলো, ওই রোলটুকুই লিখতে হবে। যেমন আমি একটা রোল বলছি, ধরো 804072N, তো সেখানে তুমি সেইভাবে লিখবে। তারপরে গিয়ে নাম্বার আছে, ধরো নাম্বার 0148, তো সেইভাবে তুমি সেটা লিখে দেবে। এরপরে দেখো তুমি নিচে গেলে রেজিস্ট্রেশন নাম্বার পাবে। তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা অ্যাডমিট কার্ডও পেয়ে যাবে, রেজিস্ট্রেশন কার্ডও পেয়ে যাবে। তুমি তো তোমার সঙ্গে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড থাকছে, তুমি রেজিস্ট্রেশন কার্ড থেকে দেখে লিখে নেবে। ধরো একটা রেজিস্ট্রেশন নাম্বার আমি লিখছি 7242, তারপর একটা হাইফেন 061850, এরকম ভাবে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি লিখবে। এরপরে কিন্তু অনেকে এই জায়গাটা একটু ঘাবড়ে যায় যে স্যার আমরা ল্যাঙ্গুয়েজ কি লিখবো এখানে। তুমি এইখানে অবভিয়াসলি যারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তারা লিখবে যে বাংলা, আর যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারা ইংলিশ লিখবে। তবে তোমাদের বেশিরভাগই সব বাংলা, যেহেতু তোমরা এখানে বাংলা লিখবে। ওকে, এইবার দেখো ঠিক ওপরে যে পজিশনটা আমি দেখাচ্ছি, সেখানে দেখো লুজশিট লেখা আছে। তুমি 1 2 3 4 করে যতগুলো লুজশিট নেবে সেখানে সেই সংখ্যাটা তোমাকে লিখতে হবে। অনেকে এরকম হয়, প্রথমে একটা নিল 1+ করে দিল, তারপর আবার দ্বিতীয়টা নিল আবার 1+ করে দিল, তারপর আবার একটা নিল 1+ করে দিল, শেষে গিয়ে দেখা গেলো 3টে হয়েছে = 3। এটাও করতে পারো। তুমি যদি না লিখে একবার শেষে গিয়ে গুনে লিখে দিলে 3টি, তাও হবে, কোনো অসুবিধা নেই। লুজশিটের সংখ্যাটা এখানে লিখলে সুবিধা হয় কি, কোনো পেজ যদি কোনো কারণে খোয়া যায় তাহলে কিন্তু সেটা উদ্ধারের খুব সুবিধা থাকে, আর না হলে কিন্তু এখানে একটা প্রবলেমস দেখা দিতে পারে। তো
এইটুকু হচ্ছে তোমাদের কাজ। এবং তুমি এই যে নিচের যে পার্টটুকু দেখাচ্ছি, এখানে কিন্তু কোয়েশ্চেন নাম্বার, মার্কস, এগুলো তোমাদের কোনো কাজ নেই, তোমরা এখানে কিছু লিখবে না, তোমাদের এখানে কোনো প্রয়োজনই নেই। আর বাদ বাকি কাজ তোমার নেই এখানে। আর এবার আসবো যে তুমি যদি একটা লুজশিট নাও, ধরো এই যে একটা লুজশিট, তো এই লুজশিটটা নেওয়ার পর তুমি কিন্তু একদম ধরে এই যে দেখে নাও, প্রথমে কি আছে সাবজেক্ট, তুমি সাবজেক্টটা লিখবে এখানে। দেখো প্রথম পেজ আর লুজশিটের মধ্যে একটুখানি পার্থক্য রয়েছে, সাবজেক্ট ওখানেও সাবজেক্ট ছিল, তারপরে ওখানে নেম ছিল, তোমার এখানে কিন্তু রোল নাম্বার, তাহলে রোলের জায়গায় রোল, নাম্বারের জায়গায় নাম্বার লিখবে। তারপরে দেখো নেম, তুমি এখানে তোমার নামটা লিখবে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তুমি রেজিস্ট্রেশন নাম্বার লিখতেও পারো নাও পারো, তবে লেখার চেষ্টা করবে।